বাংলাদেশ প্রসঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই। দর্শক, আমার কাছে ডাকসুর যে সিদ্ধান্তটি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে শিবির নিয়েছিল, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি, সেটি হলো আমরা কারো বিরোধিতা করতে গিয়ে যৌক্তিক আর অযৌক্তিক বিষয়গুলোকে মিশিয়ে ফেলি। ধরেন, গত 16টা বছর আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। আমরা চেষ্টা করেছি যে আওয়ামী লীগের যে বিষয়গুলো ভালো ছিল সেগুলোকে রাষ্ট্রের কল্যাণে বা জনগণের কল্যাণে সাইয়ে রাখতে। যেগুলো আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর সমালোচনা করতে। কিন্তু সেই বিরোধিতা করতে গিয়ে আমরা কখনো কখনো এরকম হয়েছে যে ভালো কাজটারও বিরোধিতা করি। কয়েকটা বিষয় তুলে ধরলে বুঝবেন। ভোলা পৌরসভার যে ময়লা নিষ্কাশনের গাড়িগুলো হকার উচ্ছেদের সময় পুড়িয়ে দিয়েছে, এবং যারা পুড়িয়ে দিয়েছে তারা একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এরকমও তথ্য পাওয়া গেছে। কিন্তু সম্পদগুলো কার ক্ষতি হয়েছে? ভোলা পৌরসভার। এই 3টা গাড়ি পেতে এই পৌরসভাকে বহু কষ্ট করতে হয়েছে। এখন কি হবে? এই পুড়িয়ে ফেলার ফলে কিছু সন্ত্রাসীরা পুড়িয়ে ফেলছে, কিন্তু পুরো ভোলাবাসী এখন ময়লার আস্তা করে পড়ে যাবে। অর্থাৎ এই ময়লাগুলো নিষ্কাশন হবে না, এখন পুরো শহরটা একটা দুর্গন্ধের শহরে পরিণত হবে। কিন্তু কেউ দেখবেন কথা বলবে না, কারণ ওই যে রাজনৈতিক দল সবসময় সম্পৃক্ত থাকে। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা মানে কি নিজের সম্পদ নষ্ট করা, এটা আমাদের রাজনৈতিক নেতারা বোঝেন না। ডাকসুতে কি হয়েছে দেখেন। ডাকসুর চারদিকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়টার চারদিকে গড়ে উঠছে একটা বিশাল সিন্ডিকেট। পূর্বে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছেলেরা এটার ভেতরে অনেক দোকানপাট খুলে অবৈধভাবে ব্যবসা করত। অর্থাৎ এই দোকানগুলোর মধ্যে মাদক পাওয়া যেত, দেখা যেত চায়ের স্টল, চা বিস্কিট এই টাইপের কিছু, কিন্তু ভেতরে মাদক থাকতো। আবার ডাকসুর খুব কাছে টিএসসির পাশে যে উদ্যানটি রয়েছে, দেখবেন এই উদ্যানটিতে সন্ধ্যার পর পতিতাদের আখড়া বসত। তো যেহেতু ডাকসুর ফুল প্যানেল মোটামুটি শিবির বিজয় হয়েছে, তো শিবির ক্রমান্বয়ে তারা একদম ডে 1 থেকে ভালো কাজ করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা ব্যাপক খুশি। তারা ধরে নিয়েছিল যে শিবির হয়তো জিতবে, কিন্তু পূর্বের মতোই শুধু মুখে বা ইশতেহারই থাকবে সবকিছু। কিন্তু প্রথম দিন থেকেই তারা উল্লেখযোগ্য যে কাজগুলো শুরু করেছে, প্রত্যেকের হৃদয় জয় করেছে, বিশেষ করে শিক্ষার্থীদের। কিন্তু দেখেন, যারা পরাজিত হয়েছে বা অন্যান্য সংগঠন, তারা একটি কাজের প্রশংসা করলো না। তারা প্রতিদিনই অপেক্ষায় থাকে কোন ভুলটা করলে, কোন ভুলটার জন্য এই প্যানেলকে বা শিবিরকে দায়ী করা যায়। একটা রাষ্ট্র কিভাবে এগিয়ে চলে, যে একটা রাষ্ট্রের সরকারি দল, বিরোধী দল থাকে। সরকারি দল ভালো কিছু করলে বিরোধীরা তাকে বাহবা দেবে, আর যদি ভুল করে সমালোচনা করবে রাষ্ট্রকে সঠিক পথ দেখাবার জন্য। পশ্চিমা দুনিয়া দেখবেন যে দেশগুলো উন্নত হয় কেন, আমেরিকা বলি বা ইউরোপের রাষ্ট্রগুলো কেন বলি, তাদের বিরোধী দল আমাদের মতো কোমর বেঁধে মানে এইভাবে নেমে পড়ে না। তাদের সরকারি দল আর বিরোধী দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে না, আমাদের মতো এত তীর্যক ভাষায় গালাগালির ঘটনা ঘটে না, কারণ তাদেরকে আমরা সভ্য বলি এই কারণে। আর আমরা মুসলিম একটা রাষ্ট্র, যেখানে 90% মুসলিম। আমাদের মধ্যে মুসলমানদের একেবারে ন্যূনতম চরিত্র নেই। আমাদের সংসদে মমতাজরা গান গায়, আমাদের সংসদে এমন এমন ভাষা প্রয়োগ হয়, এমন মিথ্যাচার হয়, বলা হয় পবিত্র সংসদ। যেখান থেকে আইন পাশ করা হয় সেখানে প্রতিটা এমপি মোটামুটি মিথ্যা কথা বলেন। প্রতিটা এমপি এখানে বলে চুরির ডাকাতির মানে পরিকল্পনা তৈরি করেন, কে কত টাকা চুরি করবে তার হিসেব নিকেশ তৈরি করেন। এটা হলো একটা মুসলিম দেশের পার্লামেন্ট। তো ডাকসুকে মিনি পার্লামেন্ট বলা হয়। এই পর্যন্ত আমি শিবির বিরোধী একজন মানুষ, ধরেন আমি ভিন্ন মতের মানুষ, কিন্তু আমি দেখছি বসে বসে তাদের কাজগুলোতে শিক্ষার্থীরা খুশি, আমিও খুশি। কারণ যে বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে এমন সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তগুলো
শিক্ষার্থীদের আনন্দ দেবে, খুশি করবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পূরণ হবে, সেটা তো আমারও দাবি, তাই তো? কিন্তু অপেক্ষায় আছে অন্য দলগুলো তাদের ভুল ভ্রান্তি খোঁজার জন্য। প্রথমে তারা নির্বাচনে পরাজিত হলো, সেই নির্বাচনকে বিতর্কিত করতে নীলক্ষেতে ব্যালট বাক্সের উত্থান ঘটল। বহু কিছু করেও যখন তারা শিবিরের ত্রুটি খুঁজে পেল না, এবার তারা মাঠে নামলো নতুন ত্রুটির সন্ধান করে। সেটি কি? সেটি হলো ডাকসুর ভ্রাম্যমাণ অবৈধ যত দোকানপাট আছে ফুটপাতে বা ডাকসুকে ঘিরে, যেখান থেকে মাদক বিক্রি হয়, সেগুলো ডাকসু বন্ধ করে দিয়েছে। এবং এগুলো বন্ধ করে দেয় বিরোধী মতের অনেকেই রাস্তায় নেমে ডাকসুর ভেতরে বিক্ষোভ করেছে, মিছিল করেছে। আর এর নেতৃত্ব দিয়েছে বাম রাজনৈতিক দলগুলো। বিষয়টা বুঝতে পেরেছেন? এর নেতৃত্ব দিয়েছে কারা? বামের। মিছিলগুলো দেখেছেন আপনারা, কারা মিছিল করেছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন, যদি ডাকসুর ভেতরে কোনো অবৈধ স্থাপনা থাকে, মাদক ব্যবসায়ী থাকে, ফেন্সি, ইয়াবা, গাঁজা এরকম বিক্রেতা থাকে, আর সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ডাকসু বন্ধ করে দেয়, তাহলে কাদের আতে ঘা লাগবে বলে? দুটো পক্ষ। এক, যারা এখান থেকে নেশা সামগ্রী কেনে। দুই, যারা এই অবৈধ দোকানগুলোকে বসিয়ে এখান থেকে চাঁদা নেয়। এবং ঠিক তাই ঘটেছে। ইতিমধ্যে আমরা দেখলাম ডাকসুর একজন শিক্ষিকা, আপনারা তার নাম জানেন, বাম রাজনৈতিক দলের এই শিক্ষিকা, তার নামটি আলোচিত, সবসময় তিনি বিতর্ক ছড়ান। আপনারা সেই শিক্ষিকার একটা স্টেটমেন্ট দেখেন, তিনি বলছেন ডাকসু গঠনতন্ত্রটা তো কোথাও, ডাকসুর গঠনতন্ত্রটা তো কোথাও দেখি না, কেউ শেয়ার করবে দেখি কোথায় লেখা আছে যে ডাকসুর নামে গুন্ডামি জায়েজ। শিক্ষার্থীদের জন্য একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রতিষ্ঠা ডাকসু কাজ করছে, আর আমাদের শিক্ষিকা কি বলছেন? তার উত্তরে একজন শিক্ষার্থী বলছেন, মোসাদ্দেক বলছেন, শিক্ষক নেটওয়ার্কের কোনো গঠনতন্ত্র থাকলে শেয়ার করার অনুরোধ। দেখতে চাই তাদের গঠনতন্ত্রে কোথাও বলা আছে যে ক্যাম্পাসে গানজুটি, মাদকাসক্তি, ভবঘুরে, পাগল, বহিরাগত, টোকাই ও অবৈধ সবকিছুকে শেল্টার দিতে হবে। একজন শিক্ষক তিনি বলছেন যে ডাকসুর ভেতরে যে অবৈধ স্থাপনাগুলো আছে, এই অবৈধ স্থাপনাগুলো সরানো যাবে না। আর তার শিক্ষার্থীদেরকে তিনি কি শিক্ষা দেবেন এবার বলেন? তিনি চাইছেন ক্যাম্পাসে অবৈধ স্থাপনা থাকবে, নেশা বিক্রি হবে, তিনি সেটাকে সমর্থন করেন। আর ডাকসু সেটা বন্ধ করলে সেটা হবে গুন্ডামি। এই শিক্ষিকা কি শিক্ষা দেবেন শিক্ষার্থীদের? বাংলাদেশে যত গুন্ডা তৈরি হচ্ছে, অস্ত্রবাজ তৈরি হচ্ছে, র্যাপিস্ট তৈরি হচ্ছে, যত মাদকাসক্তি তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা শিক্ষা নিচ্ছে এইসব শিক্ষিকার কাছ থেকে। ঘৃণা জানায় সামিনা লুৎফা আপনাকে। আপনি মানুষ গড়ার কারিগর কখনো হতে পারেন না। আপনার এই বক্তব্যের সাথে আমরা একমত নই। কারো বিরোধিতা করবেন, করলে যৌক্তিকভাবে করেন, যে বিরোধিতা রাষ্ট্র, দেশ কিছু পাবে, মানুষ কিছু পাবে। শিক্ষার্থীদের আপনি কি শিক্ষা দিতে চাইছেন বলেন? গুন্ডামি, নেশার জগতে ডুবে থাকুন, এটা বিরোধিতা? আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, আপনার লজ্জা লাগে না আপনি এই কথাগুলো বলছেন? প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টিতে আসছি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস রয়েছে আমাদের ফরহাদ, তিনি খুব চমৎকার একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্টোরিয়াল টিমের সদস্য সহ সিটি কর্পোরেশন এবং পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এই ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ফরহাদ।
তিনি বলেছেন, হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা মাদক সিন্ডিকেট থাকবে, দুটো একসাথে চলতে দেব না। শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি লিখেছেন। পোস্টে যে পুরোটা লিখেছেন এরকম, ফরহাদ, ক্যাম্পাসের স্টেক হোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বহিরাগত উচ্ছেদে যাদের পুরনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা আজ নতুন বয়ান হাজির করার চেষ্টা করলো এবং মিছিলে আয়োজন করলো। বিষয়টা দেখছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারপর সেখানে রয়েছে সিটি কর্পোরেশন, সেখানে রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং প্রক্টোরিয়াল বডি, তারা সবাই মিলে এই অবৈধ দোকানপাটগুলো সরিয়েছে যারা মাদক ব্যবসা করে। এবং যারা ওই যে এখন যারা ক্ষমতায় আসছে বা আসবে তাদেরকে টাকা দিয়ে অবৈধভাবে বসছে, এর এখন মাঠে নেমেছে। এটা বিশ্ববিদ্যালয় নাকি এটা পাড়া বলেন তো? এখানে মানে একটা দুঃখ লাগার জিনিস কি জানেন, আমরা যে কোনো একটা পক্ষে রাজনীতির সাথে হয়তো বা জড়িয়ে থাকতে পারি, কিন্তু আমরা সবসময় চিন্তা করি কি যে এই রাষ্ট্রের ভেতরে এমন কিছু হোক যেটা রাষ্ট্র একটা নতুন পথ খুঁজে পাক। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন যে রাষ্ট্র কখনো ভালো কাজ করতে পারে না। যখন ভালো কাজ করে, খারাপ ব্যক্তিরা যারা রাষ্ট্রের ভালো চায় না, যাদের স্বার্থে লাগে, তারাও রাজনৈতিক শেল্টার নিয়ে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করে, যেটি ভোলার কথা বললাম। একটা ছোট্ট শহরের পুরো রাস্তাটা দখল করে আছে হকাররা। একটা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না, একটা রিক্সা নিয়েও তো প্রবেশ করা যায় না, বাইক নিয়েও প্রবেশ করা যায় না। এত ছোট হয়ে গেছে হকারদের কারণে। দোকানপাটগুলো দোকানের বাইরে তাদের মালামালগুলো রেখে রাস্তাকে আরো ছোট করছে। পৌরসভা যখন এগুলো ব্যবস্থা নেয় সরাবার জন্য, তখন তারা এইভাবে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, রাষ্ট্রের সম্পদে আগুন ধরিয়ে দেয়। আবার তাদেরকে শেল্টার দেয় কারা? রাজনৈতিক ব্যক্তিরা। একটা শহর কোনোভাবে এগুবে, ভোলা শহরের মতো জায়গা দেখেন, অনেক বড় বড় মন্ত্রী পেয়েছে, কিন্তু শহরের কোনো উন্নত হয়নি। কারণ মন্ত্রীরা চেয়েছেন যে এই শহরের মানুষ উন্নত না হোক, তাহলে তাদেরকে ভোট দেবে না, তারা শিক্ষা না পাক, মূর্খ থাকুক, কারণ মূর্খদেরকে ভোট কেনা খুব সহজ। অথচ এইসব নেতাদের রাজধানীতে বা দেশের বাইরে আলিশান বাড়িঘর থাকবে। আজকে ডাকসু নিয়ে যারা বিতর্ক ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তাদের আসলে আমি প্রশ্ন করি তাদের বিবেক বুদ্ধি নিয়ে, তাদের সভ্যতা শিষ্টাচার নিয়ে, তাদের বাবা মা তাদেরকে ভালো কিছু শিক্ষা দিয়েছেন কিনা, এই প্রশ্নগুলো থেকেই যায়। দর্শক, আরেকটি খবর হলো, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ রয়েছেন। আমরা জানতাম তিনি ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার 1 বছরেও তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিয়ে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েনও চলছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানা গেছে যে তিনি দেশে এই মুহূর্তে আছেন কি নেই জানেন না তারা। শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই শিরিন শারমিন। অবৈধ পার্লামেন্টের তিনি স্পিকার ছিলেন। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে 4 মেয়াদ স্পিকারের আসন থেকে তিনি হত্যা, গুম, দুর্নীতি সহ হাসিনার সব অপকর্মের বৈধতা দিয়েছেন। দেখেন, তিনি নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে গেছেন। ওয়াকারুজ্জামান বা ক্যান্টনমেন্ট কতজন অপরাধীকে এইভাবে দেশ ছাড়ার সুযোগ দিয়েছে, তাদের হিসেব আমাদের এখন নেওয়া খুব জরুরি, নতুবা আগামীতে আমরা আরো বড় বিপর্যয়ের মধ্যে পড়ব। দর্শক, আরেকটি চমৎকার ভিডিও আপনাদের দেখাতে চাই আমি। সেই ভিডিওটি এক নজর আপনারা দেখলে বুঝবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ভিডিওটি, এটি হলো বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন শীর্ষ নেতাকে কেক খাওয়াচ্ছেন। প্রোগ্রামটি ছিল দৈনিক নয়া দিগন্তের 21তম বর্ষ যেটি, সেই বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলামকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি কালকে লাইভে বলেছিলাম এখানে দুটো বিষয় আলোচনা করি। এক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকে খুব দায়িত্বহীন ভাষায় দুটো বক্তব্য দিয়েছেন। একটি হলো মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহ, মীর কাসেম আলী সহ এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি হয়েছে, এটি ছিল হাসিনার একটি মিথ্যা মামলার সাজা। অর্থাৎ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যে জুডিশিয়াল কিলিং চালিয়েছে মিথ্যা মামলার উপর, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন। তার মানে জামাতের যেসব নেতাদের মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে বিএনপি ওন করে না। বিএনপি বলছে এটা হাসিনার মিথ্যা মামলায় নিরপরাধ মানুষকে হত্যা করা। তার মানে এখন থেকে বিএনপি আর জামাতকে এই অপরাধে দুষ্ট করতে পারবে না, কারণ বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি এই দাবিটি করেছেন এবং এটি বেগম জিয়াও বলেছেন, তারেক রহমানও বলেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন সভ্য মানুষ। তার কাছ থেকে দেশ এবং জাতি অনেক কিছু পেতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন। হ্যাঁ, তার সঙ্গে আমাদের আদর্শিক কিছু জায়গায় দ্বন্দ্ব থাকতে পারে, সেটা আমরা বাম বলতে পারি বা ইসলামিক ভাবধারা বলতে পারি, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু বিএনপির ইতিহাসে সবচেয়ে সভ্য, ভদ্র, শিষ্টাচার নির্ভর, আধুনিক মানসিকতার এবং রাষ্ট্রকে ভালোবাসার একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ জামাত ইসলামকে দেখিয়ে দিলেন, এই বট বাহিনীকে দেখিয়ে দিলেন শিষ্টাচার কাকে বলে। তিনি এই অনুষ্ঠানটিতে গিয়ে জামাতের শীর্ষ নেতাকে যেভাবে কেক নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছে, আমার মনে হয় এখান থেকে জামাতের অনেক কিছু শেখার আছে। একটি জিনিস কি, আমরা রাজনীতি করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে এমন ভাবে বিরোধিতা করি যে ওই মানুষটি আমার ভাই বা আমার আত্মীয়, এটা আমরা ভুলে যাই। যদি জামাতের কোনো নেতাকে একটু সমালোচনা করা হয়, এমন ভাবে এই বট বাহিনী লেগে পড়ে যেটা আসলে মানে একটা সময় তাদের প্রতি ভালোবাসার বদলে ঘৃণা তৈরি হয়। আমি সাম্প্রতিক একটি পোস্ট করেছিলাম, জামাতের কোনো এক জামাতের আমির ডক্টর শফিক, তিনি মিরপুরে যে আগুন লেগেছে তখন তিনি সেখানে গিয়েছিলেন, তো সেনাবাহিনীর সাথে হ্যান্ডশেক করেছিলেন। তো সেনাবাহিনীর পাশেই একজন দাড়ি টুপির লোক দাঁড়িয়েছিলেন, তিনি হাত বাড়িয়েছিলেন হাতটা ধরার জন্য মির্জা ডক্টর শফিকের সাথে। তিনি হাত বাড়িয়ে হাতটা সরিয়ে নিয়েছেন, লোকটা লজ্জা পেয়েছে। তো আমি এটা বিরোধিতা করে বলেছিলাম যে এটা কি ভোটের রাজনীতি যে শুধু সেনাবাহিনীর হাতটি তিনি ধরলেন? হয়তোবা তার দলের কর্মী অথবা যে কোনো একজন অচেনা মানুষ তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কেউ হাত বাড়িয়ে দিলে তার হাত ধরার সুন্নত, এটা রাসূলের নির্দেশ। আর জামাতিরা আমার বিরুদ্ধে লাগছে ভাই, একটু বললাম কা তাদের আমিরের বিরুদ্ধে, তাদের ধারণা তাদের আমির আকাশ থেকে নামা কোনো ফেরেশতা অথবা তিনি কোনো নবুয়ত প্রাপ্ত ব্যক্তি, তার সমালোচনা করা যাবে। তিনি যে একজন ভুল, তিনি নিজেই বলেছেন যে আমার অনেক ভুল আছে, আপনারা আমাকে সমালোচনা করে আমাকে শুধরে দেন। কিন্তু জামাতের কমেন্টগুলো পড়ে আমার মনে হয়েছিল যে আমার তো অনেক কথা তাদের পক্ষে যায়। তাহলে চিন্তা করলাম যে এই লোকগুলো তো আমাকে চেনে, যে আমি সংবাদের ক্ষেত্রে কখনো মানে পক্ষপাতিত্ব করি না। এই যে আজকে যে ভিডিওটা করলাম, পুরো শিবিরের পক্ষে গেছেন আমার বক্তব্যটা, আপনারা বলেন ডাকসুর পক্ষে না, কিন্তু অন্যরা কি শিবিরের পক্ষে কথা বলছে? বলেনি। কিন্তু আমার এইটুকু সমালোচনা যারা নিতে পারেন না, তারা কি করে আমার কাছ থেকে বা আমাদের মতো সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করবেন? আপনি এটা ভালো কাজ করবেন, আমি সমালোচনা করবো যাতে আপনি সেই কাজটা করতে না পারেন। কিন্তু এরা মনে করে এদের নেতারা ভুল করবে না, করতে পারে না। কেউ বলবেন ভাই এটা কেমন ভুল, এটা কি? ভাই, আমরা 16টা বছর আওয়ামী লীগের নিন্দা করেছি, নিন্দা মানে সমালোচনা করেছি। 5 তারিখের পর থেকে কি পরিমাণ বিএনপি সমালোচনা করেছি, এত গালি দেয়নি, শুধু জামাতের একটা পোস্টে এত গালি খেয়েছি। এতে করে কি লাভটা হয়? আপনাদের যারা গালি দেন লাভ হয় না। আমরা যারা একটু হলেও পছন্দ করি জামাত শিবিরকে, এই পছন্দের কাতা থেকে আপনারা সরে যান। বোঝেন না বিষয়টা? তো এখন ধরেন একটা জিনিস বোঝাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সৌহার্দ্যটি দেখিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা লালন করেন। মির্জা ফখরুল ইসলামের অনেক ভুল থাকতে পারে, তিনি বাম রাজনীতি করেছেন, ইসলামিক ভাবাদর্শের লোক নন, তিনি শরিয়ার আইনের পক্ষে নন, এমন বক্তব্য দিয়েছেন, সেটাকে যৌক্তিকভাবে আপনারা উত্তর দেবেন।
এটা হলো সভ্য রাজনৈতিক কালচারের অংশ। আমরা যেন এটি বলবৎ রাখি। বিএনপি যে উদারতা দেখিয়েছে, আসেন জামাতের ভাইরা আমরা সেই উদারতা দেখাই। আমি বিশ্বাস করি জামাতের মধ্যে উদারতা আছে। জামাত একটি ভদ্র রাজনৈতিক দল, তারা রুল অফ ল মানে আইনের শাসন মেনে চলে। তাদের মধ্যে আমাদের দলের মতো চাঁদাবাজি নেই, টেন্ডারবাজি নেই, দখলদারিত্ব নেই। তাদের কাছে ইমানদারিত্ব আছে। এগুলো আমি বিশ্বাস করি, আমি হৃদয়ে হাত দিয়ে বিশ্বাস করি। তাই আমি জামাতকে ভালোবাসি। কিন্তু বিষয়টা এই না যে বিএনপির মতো একটা দল যারা এই দেশটাকে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে, এখন পর্যন্ত এই দেশের সবচেয়ে বড় ত্যাগ করা, এই রাষ্ট্রকে রক্ষায় স্বাধীনতার যুদ্ধ থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রাখা দলটির নাম বিএনপি। এটাকে মামুলি কিছু ছুটকো ছাটকো নেতাদের জন্য আপনারা এই দলটাকে ধ্বংস বা এই দলটাকে গালি বা এই দলটাকে ভারতপ্রেমী মনে করতে পারেন। এখনো আমরা সমালোচনা করি যে এই নেতা ভারতের দালাল, আমরাই বলি। আপনারা একজন বলতে পারবেন যে জামাতের ওই নেতার এই সমস্যাটা আছে? বলতে পারবেন না। আপনারা বলেন না, বলবেন যে না তার কোনো দোষ নেই, তাহলে আপনার ইমান নিয়ে টান লাগবে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা বিএনপির যে পরিমাণ সমালোচনা করি, যে আমাদের ভাইরা যদি এরকম সমালোচনা করতে পারতেন তার দলের ভেতরে, 54 বছর আপনাদেরকে ক্ষমতার বাইরে থাকতে হতো না, মানুষ আপনাদের আপন করে নিতে পারত। শেষ একটি বাক্য দিয়ে শুরু করব। আমরা রাজনীতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জামাত নেতার এই যে হাসি উজ্জ্বল মুহূর্তটি, এটি যেন টিকে থাকে এবং এটি যেন আগামী দিনের একটা নতুন দৃষ্টান্ত তৈরি করে এবং আগামী নির্বাচন, পরবর্তী রাষ্ট্র গঠন সব প্রক্রিয়ায় জামাত এবং বিএনপিকে আমরা একসাথে দেখতে চাই।